আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তামজিদ সুমনের রিপোর্ট। 2013 সালে এক রিটের পর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের অক্টোবরের শেষের দিকে নির্বাচন কমিশন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ফলে এতদিন জামাতে ইসলামী দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল না। তবে গেল সোমবার জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর 3 দিনের মাথায় বাস্তবায়ন হলো সেই সিদ্ধান্ত। প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো। আমরা মুক্তিযুদ্ধকেরাই দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি। কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। এর আগে আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18(1) ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। গণহারে গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ও মাইনরদের জামিন দেওয়ার ক্ষেত্রে সরকারি আইনজীবীদেরকে স্ব-উদ্যোগী হওয়ার অনুরোধ জানান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। যেখানে তিনি নিজেই স্বজন হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি ক্ষমতায় থেকে কারো জীবন নেবেন তা কোনোভাবেই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শতভাগ দাবি মেনে নেয়ার পরও কার স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা জানতে যথাযথ তদন্ত করা হবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। আমরা এখন জাতির পিতার স্মরণে শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রথমে কোনো বল প্রয়োগ করেনি। তারপরও কেন এবং কার স্বার্থে এই সহিংস ঘটনা ঘটানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না। কারণ আমি তো সবকিছু হারিয়েছি। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামাত শিবিরের কেউই আঘাতপ্রাপ্ত হননি। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করবে, তা হতে দেয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার
ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 6 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে গোয়েন্দা কার্যালয়ে পরিবারের জিম্মায় তাদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা ডিবিতে 32 ঘন্টা অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তাদের নিরাপত্তার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে জানানো হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবশেষে ছেড়ে দেয়া হলো ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী 6 শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। দুপুরের দিকে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের জিম্মায় শিক্ষার্থীদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে প্রায় 32 ঘন্টা 6 শিক্ষার্থী অনশনে ছিলেন বলে জানিয়েছেন এক সমন্বয়ক নাহিদের বাবা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়েই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। আর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে আনা হয় নুসরাত তাবাসসুমকে। ডিবি কার্যালয় থেকেই রোববার এক বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গোয়েন্দা কার্যালয় থেকে এমন বিবৃতি নিয়ে আলোচনা হয় বিভিন্ন মহলে। পরদিন 6 শিক্ষার্থীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হাইকোর্টে রিটও করেছিলেন কয়েকজন আইনজীবী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থী হত্যার গ্রহণযোগ্য বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চলচ্চিত্র এবং নাটকের বিভিন্ন স্তরের শিল্পীরা। রাজধানী ফার্ম গেটে সকালে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভের শুরু হয়। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, পরিচালক অমিতাভ রেজা, টিভি অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্র নায়ক সিয়াম, নায়িকা বাঁধন, মিথিলা সহ অসংখ্য মডেল ও চলচ্চিত্র কলাকুশলী এতে অংশ নেন। বক্তারা বলেন, ছাত্রদের উপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আগামীকাল আবাহনী মাঠের পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। কি ঘটনাগুলো ঘটেছে, কত প্রাণ গেছে এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে, এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই। ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা রক্ত দেখতে চাই না, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। যেইভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে, এটা আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের দেশে সম্ভব। এই দেশটাকে আমাদের অচেনা লাগে। এইভাবে গণহত্যা বা যে দাবিগুলো আসলে শুরুতে মেনে নিয়ে বিষয়টাকে সহজে সমাধান করা যেত, সেটা না হওয়াতে আজকে যে অবস্থা, এটা আসলে কাম্য না। শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ, কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপি জামায়াত হত্যাযজ্ঞ চালিয়েছে দাবি করে প্রতিটি হত্যাকাণ্ডের
তদন্ত চলছে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং তাদের দাবি মানার পরও যারা দেশকে অশান্ত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে নিরুপায় হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমানেও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতিতে বাংলাদেশে হস্তক্ষেপ ও মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির এবং তাদের জঙ্গি গোষ্ঠী ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েমের পরিকল্পনা হাতে নিয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, এদেশের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। গণতন্ত্র হত্যাকারী, জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব বিপন্নকারী সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করা হয় ওই বিবৃতিতে। মুক্তিযোদ্ধার সন্তানদের ৫% কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের অন্তর্ভুক্তির জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক.ম. মোজাম্মেল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদের প্রতিবাদী মানববন্ধনে তিনি একথা বলেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব হত্যাকাণ্ডের বিচারে সরকার বদ্ধপরিকর। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান মন্ত্রী। ছাত্রদের কাঁধে ভর করে স্বাধীনতা বিরোধীরা সরকার উৎখাত করতে চেয়েছিল দাবি করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার চুপ থাকতে পারে না। হস্তগত হলে আমরা দেখব আজকের সন্তানদের চাকরি করার বয়স নাই, সেটা যদি নাতি পর্যন্ত হয়, এই কথা নিয়ে আমরা মহামান্য আদালতে রিভিউর জন্য আবার যাব। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এর আগে 3 ধাপে 1 আগস্ট পর্যন্ত 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ না হলেও 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এর আগে প্রথমে 18 জুলাই, তারপর 21, 23 ও 25 জুলাই এবং সর্বশেষ 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।